এই দেখুন, ভালো করে দেখাচ্ছি কফি বীজগুলো। অনেক গুণে বড় এক একটি কফি গাছ, এবং কফি গাছের আয়ু অনেক দীর্ঘ হয়ে থাকে। তো তাই দেখতে পাবেন কাণ্ড অনেক বড় বড় হয়। এই দেখুন, আমি ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে কফি গাছ, এর উপরে সুদীপের রিপোর্টিং আসবে। কফি এই দেখুন, আমি ক্লোজ করছি গাছগুলো দেখানোর জন্য। এই দেখতে থাকুন, যে পুরোই চা গাছের মতো এইগুলোকেও কাটিং করে রাখা হয় যাতে কফি ফলের প্লাকিংটা হয়। এবং আমরা জানি কি, একটা গাছকে যখন কাটিং করা হয় অনেকগুলো শাখা প্রশাখা বেরিয়ে আসে। আর যখন শাখা প্রশাখা বেশি বেরিয়ে আসে তখন স্বভাবতই বেশি ফুল ধরবে, ফল ধরবে, যা চা বাগানের ক্ষেত্রে প্রযোজ্য এবং কফি বাগানের ক্ষেত্রেও তাই প্রযোজ্য। আপনারা দেখে হয়তো অবাক হবেন যে আগরতলা শহরের পাশেই কফি বাগান রয়েছে। কফি বোর্ড অফ ইন্ডিয়ার অফিস দ্বারা পরিচালিত এই বাগান। যদিও এখানে কাউকে দেখতে পাচ্ছি না। কফির পাশাপাশি আরেকটা জিনিস কফি বাগানে এই গুলমরিচ চাষ হয়ে থাকে, যেটা আজকাল আমরা চা বাগানেও দেখে থাকি, যে চা গাছের যে গাছগুলো এগুলোকে মাল্টি ক্রপিং বলে। অর্থাৎ একই জায়গাতে বিভিন্ন ধরনের ফসল, যেমন এই দেখুন সুপারি গাছও রয়েছে। সাউথ ইন্ডিয়ার দিকে যদি আপনারা কেউ গিয়ে থাকেন তখন দেখবেন। পাশাপাশি আপনারা অন্যান্য ভিডিওতেও দেখতে পারেন যে কফি বাগানের মধ্যে কীভাবে সুপারি হয়ে থাকে। অন্যান্য যেমন এই গাছটাতে আপনারা গুলমরিচ দেখতে পাচ্ছেন, গুলমরিচের চাষও হয়ে থাকে। এগুলোকে বলে যে মাল্টি ক্রপিং, একসাথে একাধিক ধরনের ফসল ফলানো হয় এই মাল্টি ক্রপিং পদ্ধতিতে। একই জমিতে বিভিন্ন ধরনের ফসল, এটা বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার জন্য এই পদ্ধতি বেছে নেওয়া হয়। এই দেখুন, ভালো করে দেখাচ্ছি কফি বীজগুলো। অনেকটা দেখতে আমাদের যে কালো জামের মতো লাগছে। এর মধ্যে সাধারণত দুটি বীজ থাকে শক্ত, খোসাটা ছাড়িয়ে এই বীজটাকেই কফি প্রসেসিংয়ের জন্য নিয়ে যাওয়া হয়। এই দেখুন ছোট ছোট কুঁড়ি, এগুলো থেকে জাস্ট ফুল থেকে বেরিয়ে আসার পরবর্তী পর্যায়ে একসঙ্গে গুচ্ছ আকারে কফি বীজ ধরে। এগুলো সবুজ রয়েছে, এগুলো এখনো পাকেনি, অর্থাৎ প্লাগিং করার সময় আসেনি। তো আর যখন পেকে যাবে তখন এগুলোকে প্লাগিং করা হয়। প্লাগিং করে এগুলোকে প্রসেসিং করার পর পাউডার করে কফি করা হয়। আমরা সাধারণত জানি কি, ভারতের দক্ষিণের রাজ্যগুলি, বিশেষ করে কেরালা, কর্ণাটক, এই সমস্ত রাজ্যে ভালো মানের কফি উৎপাদন হয়ে থাকে। বিশেষ করে কর্ণাটক এই জন্য বিখ্যাত। কিন্তু ত্রিপুরা রাজ্যের মাটিতেও যে কফি হয়, আজ তার জলজ্যান্ত উদাহরণ আপনারা দেখতে পেলেন। এটা হচ্ছে কফির বীজ, যেটা থেকে শ্রমিকরা কফি তুলেন, তারপর প্রসেস করে আমরা যে কফি খাই, এই কফিটা এই বীজ থেকেই হয়। দেখুন কি সুন্দর গাছের মধ্যে ধরেছে। যেহেতু এটা অনেক ছোট রয়েছে, এগুলো যখন বড় হয় এবং পেকে পুরো কালো রং ধারণ করে, তারপর চিনে বাদামের মতো দুটো অংশ বের হয় এই কফি বীজ থেকে।
এগুলিকেই প্রক্রিয়াজাত করে আমাদের প্যাকেটে বলুন আর আমরা যে রেস্টুরেন্টে বসে খাই এগুলো তৈরি হয়। এটাও কফির আরও ছোট ছোট আকারের বীজ, শুধু ফুল থেকে বেরিয়েছে মাত্র। দেখুন এই বীজগুলির আকার অনেকটা বড় হয়েছে এবং এটার মধ্যে দুটো বাঘের আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন। এই যে দুটো বাঘ, এই দুটো বাঘ যখন পেকে যাবে তারপর এগুলো থেকে খোসাটাকে ছাড়িয়ে বীজটা নেওয়া হবে। বীজটা দেখতে অনেকটা চিনেবাদামের বীজের মতো। এই বীজগুলোকে তারপর বিভিন্নভাবে প্রসেস করে কফি পাউডার তৈরি করা হয়। তো চলুন শুরু করা যাক। এখন এই দেখুন কফি গাছ কিভাবে হয়ে থাকে। চা গাছের তুলনায় সামান্য একটু উঁচু হয় কফি গাছগুলো এবং চা গাছের মতো কফি গাছেরও ছায়ার প্রয়োজন হয়, তাই উপরে দেখতে পাবে লম্বা লম্বা গাছ রয়েছে যেগুলো কফি গাছকে ছায়া দেয়। তো আমরা আর একটু এগিয়ে যাই, দেখি ভালো করে কফি গাছের পাতাগুলো কি ধরনের হয়ে থাকে বা কতটুকু বড় হয়ে থাকে। এই দেখুন ক্লোজ শটে দেখাচ্ছি কফি পাতা। আমরা সবাই কফি খেয়ে থাকি, কিন্তু কফি গাছ কেমন হয় এটা আমাদের অনেকেরই জানা নেই। কফিও একটা বাগিচা ফসল, তো দীর্ঘ বছর একটা গাছ থেকে ফল পাওয়া যায়, কফি ফল। তো এই কফি বীজ থেকে কফি উৎপাদন করা হয়, এর জন্য বিভিন্ন ধরনের প্রসেস রয়েছে। আজ আপনাদেরকে শুধু আমি কফি বাগান দেখাবো আছি, যে বাগানে কি ধরনের হয়ে থাকে। এই মুহূর্তে ফুল শেষ হয়ে গিয়েছে, কফি ধরছে গাছগুলোতে। এই দেখুন আমার সামনে একটা কফি রয়েছে, অনেকগুলো কফি। সব কটাই বীজ, এবং আপনারা জেনে অবাক হবেন যে এটা ত্রিপুরা রাজ্যের বুকে এই কফি চাষ হচ্ছে। তবে আশ্চর্যের একটা বিষয়, এই বাগানটাতে এসে কোনো ধরনের রক্ষী পায়নি বা যারা দেখভাল করে রাখছেন, যে কেউ এসে বাগান নষ্ট করতে পারে। এই দেখুন বাগানের মধ্যে গরু চড়ছে। আর সামনে গেলে দেখাবো গেটটার অবস্থা। জাস্ট গেট রয়েছে কিন্তু পাশের ফেন্সিং নেই, কিছু নেই, জরাজীর্ণ অবস্থায় রয়েছে, যে কেউ এগুলোতে ঢুকতে পারে আর যে কোনো কিছু করতে পারে। যে এই ধরনের একটা নির্জন জায়গা, লোক তো সবাই আর খুব একটা ভালো নয়, বিভিন্ন জন বিভিন্নভাবে করতে পারে। তো এই জন্য কফি বোর্ডের উচিত এটাকে সংরক্ষিত এলাকা করে রাখা, আমার মনে হচ্ছে। কোন আগে আমি যেটা বলছিলাম যে কফি বাগানের সাথে সাথে সুপারি, গুলমরিচ এগুলো হয়ে থাকে। এই দেখুন গুলমরিচ গাছ লতানো অন্য গাছের উপর রয়েছে। এগুলো যে এই যে ঝুড়ির মতো নেমে আসছে,
দেখতে পাচ্ছেন এই দেখুন, এই যে জুড়ির মতো, এই যে এটা কিন্তু মানে গুলমরিচ ফুল থেকে ছোট ছোট কলি, তারপর এটার মধ্যে গোলমরিচের দানা হবে এবং বড় আকৃতির গোলমরিচ হবে। তো পেকে গেলে ওটাগুলোকে ব্ল্যাক পেপার বলে। আবার যদি পরিপূর্ণ এবং কাঁচা অবস্থায় এগুলোকে আমরা পেড়ে ড্রাই করে নিই তাহলে এটাকে হোয়াইট পেপার বলা হয়ে থাকে। বাজারজাত আমরা বিভিন্ন ধরনের ব্র্যান্ডের এই গোলমরিচগুলো খেয়ে থাকি। এই গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এই লতাতে অনেকটা হাওয়ার জন্য দেখা যাচ্ছে না, তো অনেকটা বড় আকারের গোলমরিচ ধরেছে এটাতে। এই দেখুন, পুরো গাছটা জুড়ে গোলমরিচ লতানো, আর নিচে কফি গাছ। ত্রিপুরার এই ব্যাপারগুলোকে যদি মানে সঠিকভাবে চাষ এবং রূপায়ণ করা যায় তাহলে নিশ্চয়ই ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হিসেবে উঠে আসবে। এই বিষয়ে আরও তথ্য দেওয়া যেত, কিন্তু কফি বোর্ড অফ ইন্ডিয়ার কোনো অফিস আগরতলা বা আশপাশে নেই। ঊনকোটি জেলায় ওদের অফিস রয়েছে। তো যদি সম্ভব হয় আমি এখান থেকে তথ্য আনিয়ে আপনাদেরকে আরও এই বিষয়ে জানাবো। আপনারা আপাতত এই কফি বাগানটা দেখুন, প্রকৃতিকে এনজয় করুন। এই দেখুন, যা বলেছিলাম চূড়ান্ত বাজে অবস্থার মধ্যে রয়েছে। এখানটা গেট রয়েছে, কিন্তু পাশের দিক দিয়ে যে কেউ ঢুকতে পারে, যেভাবে খুশি ঢুকতে পারে, যে কেউ ঢুকছে। এই দেখুন, মানুষ হেঁটে যাচ্ছে, যে পায়ের চিহ্ন এই দিক দিয়ে পুরো। যে কথাটা আমি আগে বলেছিলাম, এত মূল্যবান একটা জায়গা, এটাকে সংরক্ষণ করা উচিত ছিল ভালোভাবে। যে কেউ ঢুকে নষ্ট করতে পারে, তার জ্বলন্ত উদাহরণ আপনাদের সামনে আমি তুলে ধরছি। এই দেখতে পাচ্ছেন আপনারা, গেট রয়েছে কিন্তু এদিকটায় কোনো ফেন্সিং নেই বা কাঁটাতারের বেড়া নেই, তাই মানুষ যে কোনো মুহূর্তে ঢুকতে পারে। এই দেখুন, পুরো উপরের পর্যন্ত চলে গিয়েছে গোলমরিচের লতা।